আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র রুখে দেবার আহ্বান তারেক রহমানের। অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। দেশে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক জানালেন স্বরাষ্ট্র সচিব। ঈদের নিরাপত্তায় থাকবে পুলিশের বিশেষ টহল। এবং 232 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, সাবেক চিফ হুইপ নূরে আলম ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, সাকিবের সম্পদ জব্দের আদেশ। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেনাবাহিনীকে দেশের মানুষের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্রকে যে কোনো মূল্যে রুখে দেবার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাংবাদিকদের সম্মানে বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, অতীতের মতো আবারও দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার অপচেষ্টা চলছে। যে প্রত্যাশাটি 1971 সালের মুক্তিযুদ্ধ হয়েছে এবং 24-এর গণঅভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে, সবাই ঐক্যবদ্ধ থেকে সেই প্রত্যাশা পূরণ করার তাগিদ দেন তারেক রহমান। বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে উল্লেখ করে এই বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন চেষ্টা চলছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সেনাবাহিনীকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা। কদিন আগে আমরা যখন দেখেছি সংস্কারের নির্বাচনকে যখন করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। দেশপ্রেমিক থেকে মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। দেশে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব, এটা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানালেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, উদ্বিগ্ন হবার কিছু নেই। ঈদের সময় নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না, রাতের বেলায়ও জোরদার করা হয়েছে পুলিশের বিশেষ টহল। সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র সচিব। রিপোর্ট মাহবুব কবির চপলের। সেনাপ্রধানের সাথে বৈঠকের পর হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলমের পাল্টা ফেসবুক পোস্ট নিয়ে চলছে আলোচনা। সমন্বয়কদের মধ্যে দেখা দিয়েছে মত পার্থক্য। অনেকেই বলছেন, ওই ঘটনায় সেনাবাহিনীর সাথে জুলাই বিপ্লবকারীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। যে কোনো মুহূর্তে দেশে জরুরি অবস্থা জারি হতে পারে বলেও গুঞ্জন উঠেছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্র সচিব। এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো। তিনি জানান, দেশের নিরাপত্তায় উদ্বিগ্ন হবার কারণ নেই, পরিস্থিতির উন্নতি হয়েছে। ঈদের লম্বা ছুটিতে জানমাল রক্ষায় তৎপর থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা ভিজিলেন্সি একটুও কমাই নাই। আপনারা জানলে জেনেও থাকতে পারেন যে শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, আমার মেন স্ট্রিট থেকে একটা লিস্ট করা আছে, প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন। এই সময় যে বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয়, এর সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকবো যাতে আনটুয়ার্ড কিছু না হয়। এর আগে অস্ট্রেলিয়ায় বন্দী বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে একটি এসওপি চুক্তি হয়। পরে স্বরাষ্ট্র সচিব জানান, চলতি মাসের শেষ দিকে ঢাকায় ভিসা সেন্টার চালু করবে অস্ট্রেলিয়া। এইটা এতদিন নয়াদিল্লি থেকে হচ্ছিল,
তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। যাতে যেই স্টেবিলিটিটা আছে। জাতীয় নাগরিক পার্টিকে শুধু একটি নতুন দল হিসেবে না দেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর হোটেল শেরাটনে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। বক্তব্যের শুরুতেই গাজায় ইসরায়েলের নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানান। এ সময় রোহিঙ্গা সমস্যা শান্তিপূর্ণ সমাধানে কার্যকর উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। তরুণদের বিশেষ করে জেনজিদের নজিরবিহীন ত্যাগের কারণেই জুলাই অভ্যুত্থান সফল হয়েছে বলেও জানান এনসিপি নেতা। We want a new Bangladesh which will uphold the dignity of people, human rights through political consensus, and we welcome all the political parties, civil society to join us to our next stage. Tonight, as we share this iftar together, we ask you to see us not simply as a new party but as the beginning of a new political culture, one grounded in dignity, justice and the collective dreams of our citizens. নতুন প্রজন্ম যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি বলেন, লুটপাটকারীদের জনপ্রতিনিধি হিসেবে মেনে নেবে না জনগণ। জুলুম, মিথ্যা মামলা, চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে এনসিপির শক্ত অবস্থানের কথাও জানান সার্জিস আলম। এ সময় তিনি পঞ্চগড়ের সন্তান হিসেবে এনসিপির পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করতে সবার সহযোগিতা ও সমর্থন চান। আপনারা মনে রাখবেন, আপনাদের সন্তানরা এখন তাদের অধিকার সম্পর্কে সচেতন। আপনাদের সন্তানরা এখন তাদের জায়গা থেকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সবসময় প্রস্তুত। আমরা আমার মার্কা লেহানে, দলের নাম লেহানে তোমার লোক ভোট চাইবা উঠবো, যদি কাজ করবা পারি, যদি তোমার কথা রাখতে পারি তাইলে ভোট দিবেন, না দিবেন নি। অন্যরা লেখাটি আমরা কইবনি যে আমার দেন, এই কথা কইবনি। যদি তোমার মতো কাজ করবা পারি, তোমার কথা শুনি, ভোট ছাড়াও তোমার সামনে যাই, তাইলে ভোট দিবেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, তামিম ইকবালের আশু সুস্থতার জন্য মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া প্রার্থনা করেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্রিকেটার তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমি কায়মনোবাক্যে আল্লাহর কাছে এই দোয়া করি। এদিকে তামিম ইকবালের রোগমুক্তি কামনায় আজ বাদ জোহর নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। 70 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 232 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির মহাপরিচালক জানান, আসামিদের বিদেশে থাকা সম্পদ জব্দের বিষয়ে কাজ করছেন তারা, নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ। এই কাজে কোনো গাফিলতি নেই বলেও দাবি দুদক মহাপরিচালকের। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের আগে থেকেই টাকা পাচার হবার খবর আসতে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে। পাচার হওয়া টাকায় নানা দেশে বিগত সরকারের আশীর্বাদ পুষ্টদের সেকেন্ড হোম গড়ে তোলার কাহিনীও কারো অজানা নয়। শেখ হাসিনার সরকার পতনের পর তাদের দুর্নীতি তদন্তে তৎপর দুদক। দেশে এবং বিদেশে সম্পদ জব্দেরও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান দুদক মহাপরিচালক। বিদেশি সম্পদ জব্দের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা অনুসরণ করতে হয়, বিজ্ঞ আদালতের আদেশ সহ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট সংশ্লিষ্ট দেশে প্রেরণ করতে হয়। তো সেই কার্যক্রমগুলো করা হচ্ছে। আমরা আইনানুগ কার্যক্রম অনুসরণ করে এই কাজগুলো করছি। আমাদের দিক থেকে এ বিষয়ে কোনো গাফিলতি নেই। 70 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 232 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মাদারীপুর 1 আসনের সাবেক সাংসদ ও চিফ হুইপ এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক চিফ হুইপ এবং সাবেক এমপি মাদারীপুর 1 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদের মালিকানা অর্জন এবং অভিযোগ সংশ্লিষ্ট জনাব জিনাত পারভিন চৌধুরী, তার স্বামী নুরি আলম চৌধুরী পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন পূর্বক বুক দখলে রাখার অপরাধ
অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী সহ 6 পুলিশ কর্মকর্তার তথ্য চেয়ে দুদক ইতোমধ্যে সিআইডিতে চিঠিও দিয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। 4 কোটি টাকার চেক জালিয়াতির মামলায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গত 2রা অক্টোবর সাকিব, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে তথ্য তলব করে সংস্থাটি। তদন্ত শেষে সরকারের নির্দেশে তার সব ব্যাংক হিসাব জব্দ করে বিএফআইইউ। অনেকটা শিডিউল বিপর্যয় ছাড়াই শুরু হলো ট্রেনে ঘরমুখো মানুষের জীবযাত্রা। প্রথম দিনে লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস ও কিশোরগঞ্জগামী 11 সিন্দুর প্রভাতী এক্সপ্রেস ঘণ্টাখানেক দেরিতে ঢাকা ছেড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, ইঞ্জিন সংকটের কারণে কিছুটা যাত্রা বিলম্ব হলেও বেশিরভাগ ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে গন্তব্যে। এছাড়া বিনা টিকিটের যাত্রী ঠেকাতে স্টেশনে চলছে কড়া তল্লাশি। রিপোর্ট আদ্দিন সজীবের। শুরু হলো ঈদের আনন্দ। টিকিট বিড়ম্বনা থেকে শুরু করে দূরের পথের যাত্রা, আছে ভোগান্তি, তবুও যেতে হবে বাড়ি। এতেই ঘরমুখো মানুষের হাসি। অনেকদিন পরে ঈদের ছুটিতে বাসায় যাওয়া হচ্ছে, ভালো লাগছে। অন্যান্য বছর তুলনায় আলহামদুলিল্লাহ ভালো। আম্মু, বোন, ভাইয়া। কষ্টের মতো ঈদে বাড়িতে গেলে মনের একটা আনন্দ আসে, গ্রামের পরিবেশ। এই যাত্রায় ভোগান্তি কমাতে সবাই ছোটেন ট্রেনের পিছে। যারাই টিকিট পান সৌভাগ্যবান, নির্বিঘ্নে যান আপন নেড়ে। শিডিউল বিপর্যয়ের যে শঙ্কা থাকে ঈদে, তা না হলেই খুশি বাড়ে দ্বিগুণ হারে। প্রথম দিনে সেই স্বস্তির দেখা কমলাপুরে। টিকিট কাটার জন্য যেটা হয়েছে সেরি থেকেই আর কি জায়গা থাকা লাগছে, কারণ 10 মিনিটের মধ্যে সব টিকিট বুক। ঠিক আছে, ওভারঅল টিকিট পেয়েছি, প্লাস জার্নি সেফ, সবকিছুই। ট্রেনের টিকিট যেমন সবাই কিন্তু পাচ্ছে না, এটা লাখের উপর কেউ কাটতে পারতেছে, কেউ পাচ্ছে না। এবারও স্টেশনের প্রবেশ মুখে শুরু থেকেই কড়া তল্লাশি। অবৈধ উপায়ে নেয়া টিকিটে ভ্রমণ বন্ধে তৎপর রেলওয়ে প্রশাসন। হচ্ছে জরিমানাও। এক লোকের দ্বারা বলছে যে এই যে টিকিট নাইলে দিয়ে ঢুকতে পারবো না, 2,400 টাকা দাও। আমি কিন্তু আমরা তো 2,300 টাকা ডিস্ট্যান্ট টিকিট। তারা ভোট দিতে নেই, কিন্তু নিয়ম মাফিকই নেই। এটা 10 মিনিট লেট আইছে, কিন্তু সিট পাইছি আমরা 4 জন 4টা সিট পাইছি। সকাল 7টার দিকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস দিয়ে ঈদুল ফিতরের ট্রেন যাত্রা শুরু হয়। পরে 2টি ট্রেনে হয় শিডিউল বিপর্যয়। বুড়িমারি এক্সপ্রেস 8:30টার পরিবর্তে সকাল 10টায় এবং 11 সিন্দুর প্রভাতী এক্সপ্রেস প্রায় 40 মিনিট দেরিতে কমলাপুর ছেড়ে যায়। 18টা ট্রেন পরিচালনা করার ক্ষেত্রে সবগুলো ট্রেনই সঠিক সময়ে ছেড়ে গেছে। 2টা ট্রেন মাত্র লেট গেছে, একটা ইঞ্জিন স্বল্পতা বা কারেক্টিং এর জন্য। আমি মনে করি যে যাত্রী সাধারণ খুব বেশি একটা সমস্যা হয়েছে, বিড়ম্বনার শিকার হয়নি। তবে 25% স্ট্যান্ডিং টিকিট থাকায় স্বস্তি ছিল অনেকের কণ্ঠে। স্বস্তির ঈদযাত্রা দুর্ভোগের যখন ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। প্রথম দিনে তেমনটা হয়নি। সাধারণ যাত্রীদের প্রত্যাশা, আগামীতেও এই ধারাবাহিকতা ধরে রাখবে রেলওয়ে কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত সেটা কতটা সম্ভব তা হয়তো সময়ই বলে দেবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা। গণ অভ্যুত্থান পরবর্তী সরকার শিক্ষা খাতে বৈষম্য নিরসনের উদ্যোগ না নেওয়ায় হতাশা জানিয়েছেন বিশেষজ্ঞরা। আসছে বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ দেখতে চান তারা। একই সাথে বাজেটে নারী শিক্ষার সুযোগ সংকোচন না করার দাবিও তাদের। ফজলে রাব্বি রিপোর্ট। বারবারই এগিয়ে যাওয়ার পথে হোঁচট খাচ্ছে বাংলাদেশ। পিছিয়ে পড়ছে জ্ঞান বিজ্ঞান আর সৃজনশীলতায়। শিক্ষা খাতের গুরুত্ব বুঝতে না পারার কারণে বাংলাদেশ কাঙ্ক্ষিত মাত্রায় এগোতে পারছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। সংকট থেকে ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কা শিক্ষা খাতে বরাদ্দ দিয়েছে জিডিপির 6.9%, ভুটানে 8.1, নেপালে 5.8, ফিলিপিন্সে 3.2 এবং ভারতে প্রায় 3% বরাদ্দ রাখা হলেও বাংলাদেশে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির মাত্র 1.69%। প্রয়োজনের তুলনায় এই বরাদ্দ খুবই কম বলছেন শিক্ষাবিদরা। মালদ্বীপ যদি পারে, নেপাল যদি পারে, আমরা কেন পারবো না? আমরা তো ফিনল্যান্ডের কথা বলছি না, আমরা তো অস্ট্রেলিয়ার কথা বলছি না, আমরা কেন পারবো না? আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো। একে তো বরাদ্দ কম, তার উপর আছে দুর্নীতি এবং শিক্ষার নানা পর্যায়ে অসামঞ্জস্য। শিক্ষা পলিসির সাথে এডুকেশন ল হয় নাই এবং সেটার ইয়ে নেই, এবং আমাদের যে কারিকুলামের সাথে টেক্সট বইয়ের ম্যাচিং নাই, আবার যে কারিকুলাম টেক্সট বই রয়েছে সেটার সাথে অ্যাসেসমেন্ট পদ্ধতিটা খুবই মিসম্যাচ। শিক্ষায় খরচ বৃদ্ধির পাশাপাশি উদ্বেগজনক হারে বাড়ছে বৈষম্য, এতে শঙ্কিত বিশেষজ্ঞরা। শিক্ষা বৈষম্য উত্তরণের উপায় না হয়ে বৈষম্য রক্ষা করার একটা ব্যবস্থা হিসাবে চালু আছে।
সেটা নিয়ে আমরা এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে তেমন কোনো আলাপ আলোচনা কিছু দেখলাম না। বৈষম্যহীন শিক্ষা বাজেট নিয়ে আলোচনায় বক্তারা বলেন, কোনো অজুহাতেই যেন এবার শিক্ষা খাতে বরাদ্দ না কমানো হয়। একই সাথে নারী শিক্ষার্থীদের বাজেট বরাদ্দেও বৈষম্য না করার আহ্বান জানান তারা। নারী যেভাবে বিভিন্ন পর্যায়ে যেভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, বাজেটেও না এর কোনো রিফ্লেকশন হয়। আমি এই জায়গাটিতে পরিষ্কারভাবে বলতে চাই যে নারীর প্রতি কোনো রকমের ডিসক্রিমিনেশন এডুকেশন বাজেটে এটি অন্তত আমরা দেখতে চাই না। এবারে বাজেটে শিক্ষা খাতে দুর্নীতি ও অনিয়ম বন্ধে একটি কার্যকর দিক নির্দেশনার প্রত্যাশার কথা উঠে আসে শিক্ষাবিদদের আলোচনায়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রধানমন্ত্রী হান ডাকুসোকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে পুনর্বহাল করেছে দেশটির পার্লামেন্ট। এর আগে উচ্চ আদালত তার অভিশংসন বাতিল করে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের সময় এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশকে এগিয়ে নেওয়ার জন্যই তাকে ফিরিয়ে আনা হলো। সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের কাছ থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। এক প্রতিক্রিয়ায় হান ডাকুসো দেশের রাজনীতিতে চরম সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তুরস্কের কারাবন্দী বিরোধী দলীয় নেতা ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগুলোকেই পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেছে তার রাজনৈতিক দল সিএইচপি। দলের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানান। পিপলস রিপাবলিক পার্টি বা সিএইচপি একটি বাম ঘরানার রাজনৈতিক দল এবং এই মুহূর্তে তুরস্কের বৃহত্তম বিরোধী দল। 58 বছর বয়সী একরাম ইমামোগুলোকে সিএইচপির অন্যতম শীর্ষ নেতা। গত 19 মার্চ এক বিশেষ অভিযানে আটকের পর রোববার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে প্রার্থী হতে পারে বলে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন মেয়র একরামের সমর্থকরা। তাকে আটকের প্রতিবাদে তুরস্কের 81টি প্রদেশে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সেখান থেকে আটক করা হয়েছে বহু মানুষকে। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরীকে দলে পেয়ে ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ ফুটবল দল। চাপে থাকলেও দলের সবাই শান্ত আছে বলে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক জামাল ভুঁইয়া। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে খেলা। আরো জানাচ্ছেন পরাগ আরমান। 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর এক দশকের বেশি সময় পার হয়ে গেলেও ভারতের বিপক্ষে জয় পাওয়া হয়নি লাল সবুজের দলের। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে পেয়ে ভারতকে হারানোর ছক কষছেন জামাল ভুঁইয়ারা। আমরা র্যাঙ্কিং এ চিন্তা করি না, আমার ফোকাস হতো এই ম্যাচ জিততে হবে। মানে যেটা কোচ মেনশন করছে, স্কোয়াড আই থিঙ্ক ইজ দ্য বেস্ট স্কোয়াড সো ফার, অনেক স্ট্রং। আর হামজা তো আসছে, সো এটা ডেফিনেটলি ইজ আ বিগ বুস্ট ফর আস। বাট লক্ষ্য হচ্ছে 3 পয়েন্টস। এটা মানে আমি চাই, সবাই চাই। We know it's going to be hard, but we will give our best. মুখোমুখি লড়াইয়ে ভারতের 16 জয়ের বিপরীতে মাত্র 2টিতে জিতেছে বাংলাদেশ। 13টি ম্যাচ ড্র হয়েছে। জামাল জানান, হামজাকে পেয়ে দল বুস্ট আপ হয়েছে। জয় ভিন্ন কিছুই ভাবছেন না তারা। আমি মনে করি মানে the mentality in the group, in the team is that আমরা 3 পয়েন্ট নিতে পারি। আর যদি ড্র হয় ওকে, বাট মেন্টালিটি ইজ 3 পয়েন্ট। এটা মানে আপনি প্রত্যেক প্লেয়ারকে জিজ্ঞেস করতে পারেন, ওরা সেম অ্যান্সার দিবে। তাই আমরা এখানে আসছি কিসের জন্য? 3 পয়েন্ট। এর আগে 2021 সালের জুনে সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে 2-0 গোলে হেরেছিল লাল সবুজের দল। এবার অন্যরকম উজ্জীবিত এক দল নিয়ে মাঠে নামবেন হামজা, জামাল, তপুরা। ব্যতিক্রমী এই ম্যাচে জয় চাইছেন সবাই। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র রুখে দেবার আহ্বান তারেক রহমানের। অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। দেশে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক জানালেন স্বরাষ্ট্র সচিব। ঈদে নিরাপত্তায় থাকবে পুলিশের বিশেষ টহল।
232 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, সাবেক চিফ হুইপ নূরে আলম ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, সাকিবের সম্পদ জব্দের আদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।